ভিডিও শুরুতে সবাইকে চমকে দেওয়ার মতো আজকের মূল খবরগুলো হলো, প্রথমত আমেরিকার ছক ভেঙে দিয়ে যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটনকে মাত্র 30 দিনের চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছে তেহরান। ব্রেকিং নিউজ, প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা চালানো হবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে। নাম হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। 28 ফেব্রুয়ারি অপারেশন ইপিক ফিউরি চালু করার পর এই পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, লেবাননে মারা গিয়েছে, মধ্যপ্রাচ্যে মারা গিয়েছে, এমনকি খুব মার্কিন সৈন্য, ইসরায়েলি সৈন্য মারা গিয়েছে। এখন মনে হচ্ছে যে সেই অপারেশন ইপিক ফিউরি বন্ধ করার ঘোষণাই ট্রাম্প ইনডাইরেক্টলি দিয়েছেন। কারণ যুদ্ধ শুরু হওয়ার 60 দিন পরে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কংগ্রেস থেকে মার্কিন প্রেসিডেন্টকে অনুমতি নিতে হয়, যেটা আসলে মার্কিন প্রেসিডেন্ট নিতে চাচ্ছেন না। এই কারণে তিনি হয়তো প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন। ওদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যদি এই প্রজেক্ট ফ্রিডম শুরু করা হয় তাহলে এটা হবে যুদ্ধ বিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। হরমুজ প্রণালীতে মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে। কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীর এপার ওপার দুই পাশেই যে সমস্ত জাহাজ আটকে আছে তাদেরকে এসকর্ট দিয়ে পার করে দেবে মার্কিন সেনারা। আর ইরানের আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে মার্কিন সেনারা যদি হরমুজ প্রণালী এলাকায় প্রবেশ করে তাহলে তাদের উপর হামলা চালানো হবে। ইরান এবার বুঝতে পেরেছে যে আমেরিকার সাথে আর কোনো লুকোচুরি খেলার সময় নেই এখন। আজ 3রা মে 2026 সকালে ইরানের তসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভির যে রিপোর্টগুলো সামনে এসেছে সেগুলো বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় বোমা ফাটানোর মতো ঘটনা। তসনিম নিউজ এজেন্সি তাদের খবরের সরাসরি একটি ছবি ব্যবহার করে ইরানের 14 পয়েন্টের একটি প্রস্তাবনার কথা জানিয়েছে, যা তারা আমেরিকার কাছে পাঠিয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা কিছুদিন আগে 60 দিনের একটা অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাব সোজাসুজি নাকচ করে দিয়ে তাদের এই 14 পয়েন্টের কাউন্টার প্রপোজাল দিয়েছে, যেখানে সময়সীমা ঠিক অর্ধেক করে মাত্র 30 দিনের একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। দর্শক, ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং তাদের মিত্ররা 60 দিনের এই সময়টা চেয়েছিল মূলত নিজেদের সামরিক শক্তিকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। তাই ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতির ফাঁদে পা না দিয়ে সরাসরি সম্পূর্ণ যুদ্ধ অবসানের শর্ত চাপিয়ে দিয়েছে। ইরানের পরিষ্কার কথা, সময় বাড়ালে শুধু ধ্বংসলীলাই বাড়বে। এই প্রস্তাবে অত্যন্ত সুকৌশলে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়াও হয়েছে, যেমন আগামী 1 মাসের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সেখানে মার্কিন নৌবাহিনীর যে অবরোধ বা আনাগোনা আছে তা চিরতরে বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, ইরান সরাসরি মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলেছে ইরানের আশেপাশের পুরো অঞ্চল থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা হবে না তার লিখিত গ্যারেন্টি দিতে হবে। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরানের সমস্ত ফ্রিজ করা সম্পদ ফিরিয়ে দেওয়া এবং এতদিনের সংঘাতে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার মতো সাহসী শর্তও ইরান এই প্রস্তাবে রেখেছে। এমনকি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে যে আলোচনা, সেটা নিয়েও ইরান একটা দারুণ কূটনৈতিক চাল ছেড়েছে। তারা বলেছে আগে এই মূল রাজনৈতিক ও সামরিক ইস্যুগুলোর সমাধান করো, তারপর আগামী 1 মাসের মধ্যে আমরা পরমাণু চুক্তি নিয়ে টেবিলে বসবো এবং আলোচনা করব। অর্থাৎ ইরান এখন আর ডিফেন্সিভ মুডে নেই, তারা সরাসরি ফ্রন্ট ফুটে এসে আমেরিকাকে শর্ত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এত সহজে এই প্রস্তাব মেনে নেবে? দর্শক, এখানেই আসল উত্তেজনাটা শুরু হচ্ছে। কারণ ইরানের এই নতুন প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছায়, তখন ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল একেবারে দেখার মতো। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে তিনি এই প্রস্তাবটি খতিয়ে দেখবেন ঠিকই, কিন্তু তার মনে হয় না এটা মেনে নেওয়ার মতো কোনো প্রস্তাব। ট্রাম্পের আসল ক্ষোভটা অন্য জায়গায়। তিনি পরিষ্কার বলেছেন যে গত 47 বছর ধরে ইরান যা যা করেছে তার কোনো হিসাব তারা দেয়নি এবং এর মূল্য পুরো তাদের চোকাতেই হবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প রীতিমতো হুমকি দিয়ে বলেছেন ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে নতুন করে সামরিক অভিযান চালানোর পুরো সুযোগ আমেরিকার হাতে রয়েছে। দেখুন, ট্রাম্পের এই কথাগুলো শুধু ফাঁকা বুলি নয়, এর পেছনে বিশাল সামরিক প্রস্তুতিও চলছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি ঠিক তখনই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকান সেনাদের সাথে দেখা করতে সেখানে পৌঁছে গেছেন। একজন সেন্টকম চিফ যখন এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফিল্ডে যান, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে বড় কোনো সামরিক অ্যাকশনের ছক নিশ্চিত কষা হচ্ছে। এর পাশাপাশি আজই বেঞ্জামিন নেতানিয়াহু তার সিকিউরিটি ক্যাবিনেটের একটি অত্যন্ত জরুরি মিটিং ডেকেছেন, যা পুরো অঞ্চলের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব থেকে একটা জিনিস স্পষ্ট, যে তিনি কোনো কাগজের চুক্তিতে বিশ্বাসী নন, বরং তিনি চাইছেন ইরানকে পুরোপুরি নতজানু করতে। কিন্তু উল্টো দিকে ইরানও এখন অনড়। তাদের শীর্ষ সামরিক কর্মকর্তারা গতকালই আভাস দিয়েছেন যে আমেরিকার সাথে নতুন করে সংঘাত প্রায় অনিবার্য। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার চাপের কাছে তাদের মাথা 2 ডিগ্রিও নোয়াবে না। এই দুই পক্ষের অনড় অবস্থান আমাদের বলে দিচ্ছে যে যে কোনো সময় এই স্নায়ুযুদ্ধ একটা বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের উপর।
এবার আসুন জিওপলিটিক্সের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিই, আর সেটা হলো তেল কূটনীতি। আজ ৩রা মে ওপ্যাক প্লাসের বাকি থাকা 7টি দেশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে, যা পুরো বিশ্বের তেলের বাজারে এক বিশাল প্রভাব ফেলতে চলেছে। কারণটা হলো সংযুক্ত আরব আমিরাত ওপ্যাক এবং ওপ্যাক প্লাস থেকে আনুষ্ঠানিকভাবে যে বেরিয়ে গিয়েছে সেটা। গত শুক্রবার ইউএই আনুষ্ঠানিকভাবে এই জোটগুলোর সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। এখন ট্রেডাররা মনে করছেন যে ইউএই বেরিয়ে যাওয়ার পর আজ যে মিটিং হচ্ছে সেখানে বাকি 7টি দেশ প্রতিদিন প্রায় 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এদিকে আমেরিকার এই পতনশীল আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণটা আসছে খোদ ইউরোপ থেকে। দর্শক, জার্মানি এবং আমেরিকার মধ্যে যে স্নায়ু যুদ্ধটা চলছিল সেটা এখন একদম প্রকাশ্যে চলে এসেছে। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে যে তারা জার্মানি থেকে প্রায় 5,000 মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে। আমেরিকা হয়তো ভেবেছিল এই ঘোষণায় জার্মানি ভয় পেয়ে যাবে বা তাদের কাছে সাহায্য চাইবে, কিন্তু শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস যে বিবৃতি দিয়েছেন তা আক্ষরিক অর্থেই আমেরিকাকে মাটিতে নামিয়ে আনার মতো। পিস্টোরিয়াস অত্যন্ত শান্ত কিন্তু শক্ত ভাষায় বলেছেন যে পেন্টাগনের এই সেনা প্রত্যাহারের বিষয়টি আগে থেকেই তাদের জানা ছিল এবং জার্মানি এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন যে ইউরোপ এবং বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনার উপস্থিতি শুধু ইউরোপের সুবিধার্থে নয়, বরং এর মাধ্যমে আমেরিকা নিজেই সবচেয়ে বেশি লাভবান হতো। পিস্টোরিয়াস জোর দিয়ে বলেছেন, জার্মানি যদি ভবিষ্যতে ইউরোপের একটি শক্তিশালী পার্টনার হতে চায় তবে তাদের ন্যাটোর ভিতরে ইউরোপীয় দেশগুলোর সামরিক শক্তিকেই বাড়াতে হবে, আমেরিকার উপর নির্ভরতা নয়। দেখুন, এটা একটা বিশাল জিওপলিটিক্যাল শিফট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার নামে আমেরিকা যে ছড়িটা ঘোরাতো, জার্মানি আজ তা সরাসরি অস্বীকার করছে। ট্রাম্পের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে পুরো ইউরোপে একদিকে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনই তারা এটাও বুঝতে পারছে যে আমেরিকার উপর আর ভরসা করা যায় না। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের হুমকি অনুযায়ী স্পেন এবং ইতালি থেকেও কি মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে? যদি তাই হয় তবে ন্যাটোর ভবিষ্যৎ কি? ইউরোপের সাথে আমেরিকার যে অলিখিত চুক্তি ছিল তা আজ এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। ইউরোপ এখন বুঝতে শিখেছে যে তাদের নিজেদের প্রতিরক্ষা নিজেদেরই করতে হবে, যা প্রকারান্তরে গ্লোবাল স্টেজ থেকে আমেরিকার ক্রমশ পিছিয়ে পড়ারই একটা সুস্পষ্ট ইঙ্গিত। তো দর্শক, এই ছিল আজকের জিওপলিটিক্যাল বোর্ডের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চালের বিশ্লেষণ। ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতি এবং ইউরোপে ন্যাটোর ভাঙন, প্রতিটা ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা এক মেরুর বিশ্ব ব্যবস্থা যেখানে পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করত, সেই দিন দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্ব এখন মাল্টিপোলার বা বহু মেরুর দিকে এগোচ্ছে। ইরানের ওই 30 দিনের আলটিমেটাম বা জার্মানির ওই আত্মবিশ্বাসী জবাব, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো হলো বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের এক একটা টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয় হলো ট্রাম্প তার শিশুসুলভ অহংকার নিয়ে কোনো সামরিক হঠকারিতা করেন নাকি বাস্তবতাকে মেনে নিয়ে নতুন এই বিশ্ব ব্যবস্থার সাথে আপোষ করেন। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি সত্যি তার বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি আমরা খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের পট পরিবর্তন দেখতে চলেছি? ব্রেকিং নিউজ, প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা চালানো হবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে। নাম হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। 28 ফেব্রুয়ারি অপারেশন ইপিক ফিউরি চালু করার পর এই পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, লেবাননে মারা গিয়েছে, মধ্যপ্রাচ্যে মারা গিয়েছে, এমনকি খোদ মার্কিন সৈন্য, ইসরায়েলি সৈন্য মারা গিয়েছে। এখন মনে হচ্ছে যে সেই অপারেশন ইপিক ফিউরি বন্ধ করার ঘোষণাই ট্রাম্প ইনডাইরেক্টলি দিয়েছেন। কারণ যুদ্ধ শুরু হওয়ার 60 দিন পরেও যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কংগ্রেস থেকে মার্কিন প্রেসিডেন্ট অনুমতি নিতে হয়, যেটা আসলে মার্কিন প্রেসিডেন্ট নিতে চাচ্ছেন না। এই কারণে তিনি হয়তো প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন। ওদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যদি এই প্রজেক্ট ফ্রিডম শুরু করা হয় তাহলে এটা হবে যুদ্ধ বিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং সেক্ষেত্রে ইরানও পাল্টা জবাব দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডমকে অবৈধ হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন যে হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বিবেচিত করা হবে। আপনারা জানেন যে আরব সাগর এবং পারস্য উপসাগরকে কানেক্ট করা 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এবং যেখানে বিশ্বের প্রায় 20% ব্যবসা বাণিজ্য এই পথে হয় এবং এটা দীর্ঘ 2 মাস ধরে বন্ধ আছে এবং সেখানে শত শত জাহাজ আটকা আছে এবং জাহাজদের নাবিকদের অবস্থাও খুবই খারাপ, প্রায় 20,000 নাবিক সেখানে আটকা আছে। তো এই হচ্ছে যখন অবস্থা, তখন ট্রাম্প বলতেছে যে আমরা হরমুজ আক্রমণ করব, আক্রমণ করে যে আটকে পড়া জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে আমরা মুক্ত করব, যে জাহাজগুলো আসলে ইরানের ভয় আসতে পারতেছে না, এবং এটা নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। এখন প্রশ্ন হচ্ছে যে প্রজেক্ট ফ্রিডমের সফলতা কতটুকু পাবে আমেরিকা। বিবিসি লিখেছে যে ইরানের অবরোধের মুখে জলপট্টিতে যেসব জাহাজ আটকে পড়েছে নতুন ওই প্রজেক্ট ফ্রিডম অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে আমেরিকা সাহায্য করবে। সোমবার থেকে মার্কিন নৌসেনারা আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখাবে। আজকে থেকেই ইরান, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার সাথে আমরা এইসব দেশগুলোকে অলরেডি জানিয়েছি যে আমরা তাদের
তাদের জাহাজগুলোকে অবরুদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে দেব, যাতে তারা অবাধে এবং দক্ষতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। তবে পোস্টে তিনি অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করেননি। ফলে এই দেশগুলো বলতে ঠিক কোন দেশগুলোকে বোঝানো হয়েছে সেটি পরিষ্কার না। তবে বোঝা যায় যে হয়তোবা ট্রাম্পের মিত্র দেশ, এখন তো আসলে ট্রাম্পের মিত্র কেউ নাই, তাহলে কোন দেশগুলো বুঝিয়েছেন এটা পরিষ্কার না। দেখা যাক আসলে ট্রাম্প এই প্রজেক্ট ফ্রিডম শুরু করেন কিনা, এবং শুরু করলেও তিনি কোন কোন দেশের জাহাজগুলোকে আসলে হরমুজ প্রণালী পার হতে সাহায্য করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, মনে করেন যে ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম সফল হলো, তিনি হরমুজ থেকে সব জাহাজগুলোকে বের করে আনলেন, বাট হরমুজ তো বন্ধ হইল। এখন জাহাজগুলো একবার চলে আসলো, এতে হয়ে গেল। জাহাজগুলোকে আর ওই পথে যাওয়া লাগবে না ব্যবসা বাণিজ্যের জন্য, যেখানে পৃথিবীর 20% ব্যবসা হয়, যেখানে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান সহ সবাই এই পথ দিয়ে তাদের তেল রপ্তানি করে, তাই না? যদিও সৌদি আরব তাদের ওই ইয়ানবু বন্দর দিয়ে ওই পাশে সামান্য কিছু তেল রপ্তানি করতে পারতেছে ওই পাইপলাইনের মাধ্যমে, বাট এগুলো আসলে এনাফ না। তারপরেও মন্দের ভালো যতটুকু পারা যায় আর কি। এখন এই পথ থেকে সব জাহাজগুলো বের করে মনে করেন ট্রাম্প নিয়ে আসলো, তারপর হলো কি, জাহাজগুলো যেতে হবে, তাই না? ব্যবসা বাণিজ্য তো আর একটা এরকম না যে একবারই শেষে, তো এটা একটা অনগোয়িং প্রসেস। খালি এইটা আমি জানি না আসলে ট্রাম্প এটা মানে কি করবে। তবে এটা ঠিক যে সেখানে যেই শত শত জাহাজ আটকে আছে এবং প্রায় 20,000 নাবিক আটকে আছে এই 2 মাস সাগরের ভিতরে, তাদের তো স্বাস্থ্য অবস্থাও খারাপ, তাদের খাবার দাবারও ফুরিয়ে গেছে। সুতরাং এটা একটা মানবিক দিক দিয়ে তাদের উপর হতে পারে, বাট এটা কোনো স্থায়ী সমাধান বলে আমার মনে হয় না, প্রশ্নই আসে না। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকাও ইরানের বন্দরগুলোর উপর পাল্টা নৌ অবরোধ চালিয়ে আসতেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথটিতে বিভিন্ন দেশের পণ্যবাহী অনেক জাহাজ আটকে পড়েছে। সেই সঙ্গে জাহাজগুলোর প্রায় 20,000 নাবিক এবং কর্মী সমুদ্রে আটকা পড়েছেন। গত কয়েক মাসে খাবার, ওষুধ সহ তাদের প্রয়োজনীয় রসদ প্রায় শেষ হওয়ার পথে। এছাড়া দীর্ঘদিন সমুদ্রে আটকা থাকার কারণে নাবিকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্রমেই ভেঙে পড়েছে এবং জানিয়ে ক্রমেই উদ্বেগ বাড়তেছে। এর মধ্যে রোববার গভীর রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক পরিবহন সংস্থা ইউকেএমটি জানিয়েছে যে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটিতে নাবিক এবং কর্মীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওদিকে বিশ্বের প্রায় 20% জ্বালানি, বিশেষ করে তেল এবং তরলীকরণ প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে জলপথটিতে মার্কিন অভিযান শুরুর ঘোষণা এলো। নতুন অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। মানে নতুন অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ। কিন্তু এখানে তো ইরান নাই, তাহলে এখানে ইরান নাম আনলো কিভাবে? মানে ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ। আমি বুঝলাম না। যাই হোক, এই জাহাজ চলাচলের উদ্দেশ্য কেবল সেই সব ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশগুলোকে মুক্ত করা যারা মোটেও খারাপ কিছুর জন্য দায়ী নয়। ভালো কথা, দেখা যায় এখন ট্রাম্প কোন কোন জাহাজকে মুক্ত করে। সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন যে মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করতেছেন। ওই আলোচনা সকলের জন্যই ইতিবাচক কিছু বই আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। আমার মনে হয় না, কারণ ইরানের প্রস্তাব আমেরিকা কখনোই মানবে না। তবে ইরানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে অভিযান কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এটা তো আমার প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট বলতেছে যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে, ইরান তো চায় না। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে যে কোনো অভিযান যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সেক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নিবে। আসলে ট্রাম্প কখন কি বলেছেন নিজেও জানে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে প্রজেক্ট ফ্রিডমের আওতায় তাদের প্রায় 15,000 সদস্য 100-র উপরে যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ নিয়োজিত থাকবে। অভিযান চলাকালে যদি কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি বা পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন একটি সময় এই সতর্কবার্তা উচ্চারণ করা হলো যার আগে যুদ্ধ অবসানে আমেরিকার কাছে 14 দফা প্রস্তাব দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা বলেছেন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তারা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে শান্তি পরিকল্পনাটি ট্রাম্পের কাছে পাঠিয়েছেন। এখন ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি সংঘাতের পথ বেছে নেবেন নাকি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করবেন। ইরানের কাছ থেকে নতুন করে শান্তি প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য উল্লেখ করলেও সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে ইরানের সরকার সমর্থিত গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে যে তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব জবাবে আমেরিকার কাছ থেকে একটি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন জবাবটি এখন তেহরানও পর্যালোচনা করে দেখছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন জবাবটি ইরান পর্যালোচনা করে দেখছে। এই ঘটনার পরপরই ট্রাম্প হরমুজ প্রণালীতে নতুন অভিযানের কথা জানান। তার মানে হচ্ছে যে ট্রাম্পের আসলে এই ধরনের যুদ্ধবিরতির কোনো উদ্দেশ্যই নাই। তার মানে এটা স্পষ্ট যে ট্রাম্প আসলে কোনো স্থায়ী যুদ্ধ বন্ধ এটা চান না। যদি চাইতেন তাহলে তিনি তড়িঘড়ি করে একটা চুক্তিতে ইরানের সঙ্গে উপনীত হতেন এবং এটা হয়তো আরো 2-4 দিন সময় লাগতো, বাট তাহলেই হয়তো যে ইরানও হরমুজ খুলে দিত, আমেরিকা খুলে দিত। বাট ইরান কিন্তু হরমুজ এখনো খুলে দিবে। ইরান বলতেছে তোমরাও তোমাদের অবরোধ সরাও, আমরাও সরাই, আবার চালু হোক। কিন্তু এটা না করে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধের ঘোষণা দিলেন। তবে ইরানের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ট্রাম্প। নতুন 14 দফা শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে যে ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেওয়া, লেবাননে ইসরায়েলি হামলা সহ সকল প্রকার শত্রুতা বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে বলে ইরানিয়ান গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোকসপারসন ইসমাইল বাঘাইয়ের বক্তব্য তুলে ধরে খবর বলা হয়েছে যে আমেরিকা চাইলেও ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না।
এবং আমেরিকা ইসরায়েল দাবি করতেছে যে ইরান এখনো তার পারমাণবিক অস্ত্র বানিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তবে ইরান এমন দাবি অস্বীকার করছে। তারা বলতেছেন যে তারা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ অবসানে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত এটি সফল হয়নি। এর মধ্যে রবিবারে 14 দফা নতুন করে শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তার আগে আমেরিকা দিয়েছিল 9 দফা। এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর আরো বলা হয়েছে যে নতুন শান্তি প্রস্তাবে উভয় পক্ষকেই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার উপর মনোযোগ দিতে আমেরিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আমেরিকা যদি প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী 1 মাসের মধ্যে দুই পক্ষের একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা আছে। বা তার ভিতরেই এই ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম নামে নতুন যুদ্ধের ঘোষণা এলো। এখন দেখেন, এইটা কোনো স্থায়ী সমাধান না। হরমুজ থেকে মনে করেন যে তোর খাতিরে মেনে নিলাম যে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম শুরু করলো এবং হরমুজ থেকে সকল জাহাজ মুক্ত করে নিয়ে আসলো, ইরান কিছুই বললো না। বাট খেলা কি এখানে শেষ না তো? এটা তো একটা অনগোয়িং প্রক্রিয়া। জাহাজ যাবে, জাহাজ আসবে, প্রতিদিন 100 জাহাজ যায়, 100 জাহাজ আসে। এটা তো চলবে না। তাহলে এই যে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যেখানে প্রায় 20% বাণিজ্য চলে, সেটা বন্ধ হওয়া কি এটা কি ভালো কিছু? ভালো কিছু না তো। এটা কোনো স্থায়ী সমাধান না। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে আপনি 9 দফা দিয়েছেন, ওরা 14 দফা দিয়েছে, আলোচনা করেন, আরো 4-5 দিন আলোচনা করেন। এবং ইরান বলছে যে যদি আমেরিকার নেভাল ব্লগারটা সরে নেয় আমরা সরে দিব, তাহলে তো হরমুজ খোলা হয়ে গেল। এখন আমেরিকা আসলে এর ভিতরে নতুন করে আবার প্রজেক্ট ফ্রিডম, এর আগে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল, এটা সম্ভবত শেষ। এখন নতুন করে আবার প্রজেক্ট ফ্রিডম। এখন ইরানও তো বলতেছে যে তারা পাল্টা জবাব দিবে। এই হরমুজে যখন আসবে জাহাজগুলোকে মুক্ত করতে, ইরানও তখন পাল্টা আঘাত করবে। এখন তার মানে নতুন করে আবার যুদ্ধ শুরু পায় তারা, যেটা আসলে ট্রাম্প বদিকে ভাবতেছিল। কারণ এখানে দেখেন যে 15,000 সেনা, বলছে 15,000 তার বেশি হবে। তারপরে যুদ্ধ বিমান, জাহাজ, এগুলো মানে পুরো একটা যুদ্ধ বিজয় চলবে আর কি সেখানে। এবং এমন হতে পারে যেটা করতে গিয়ে তারা ওই খার গাইলেন, ক্যাশ আইল্যান্ড দখল করে ফেলতে পারে। কাজে ইরান যত অবস্থায় আছে এবং আক্রমণ করবে, পাল্টা আক্রমণ করবে। কাজে নতুন করে আবার যুদ্ধ শুরু হবে। এবং বলতেছে যে এটা আজকেই শুরু হবে, আজকে হয়তো দিনের যে কোনো সময় শুরু হতে পারে। কাজেই সময়টা খুবই খারাপ। দর্শক, আমরা দেখছি আসলে যুদ্ধে কি হয়। যুদ্ধ তো কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। এই যুদ্ধটা আসলে করার কোনো প্রয়োজন ছিল না আমেরিকার। শুধু শুধু ইরানের উপর হামলা করে এই সমস্ত বিশ্বের আজকে এই চরম পরিস্থিতির মুখে ফেলেছে এই ট্রাম্প এবং আমেরিকা। দর্শক, সংকটটা যেখান থেকে শুরু তা তো আমরা সবাই জানি। ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হলো, 39-40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের ভেতরে ইরান একেবারে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশলগত অবস্থান হরমুজ প্রণালী, এই জায়গাকে ব্যবহার করলো আমেরিকা এবং ইসরায়েলকে মূলত শিক্ষা দেওয়ার জন্য যে আমেরিকা আর ইসরায়েল যেহেতু ইরানের উপর হামলা চালিয়েছে, সেক্ষেত্রে বিশ্ব যেহেতু আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের উপরে হামলা চালানো থেকে বিরত রাখার চেষ্টা করেনি বা চেষ্টা করতে পারেনি বা বিরত রাখেনি, সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল বন্ধ থাকবে। তার মানে ইরান চেয়েছিল বিশ্ববাসী ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ সৃষ্টি করুক, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যেহেতু হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যদি চলাচল করে তাহলে আরও বেশি অস্ত্র এবং আরও বেশি গোলাবারুদ আনতে পারবে বাহরাইনের, সংযুক্ত আরব আমিরাতে এবং মার্কিন ঘাঁটিগুলোতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোতে যে মার্কিন ঘাঁটি ছিল সেই সমস্ত ঘাঁটিতে জাহাজ ভরে আনবে এবং এই সমস্ত জাহাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে তার যত ডেস্ট্রয়ার, ক্রুজার, এই সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো ইরান তখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে যাতে কোনো মতেই মার্কিন জাহাজ হরমুজ প্রণালীর এলাকায় আসতে না পারে, হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে ঢুকতে না পারে। এবং বাহরাইনে যে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির সাথে যাতে নতুন করে আরও জাহাজ এসে যুক্ত হতে না পারে, এটা ইরানের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে এটা ইরান করতেই পারে, করেছে। এরপরে এই অঞ্চল দিয়ে যেহেতু তেল চলাচল অনেকটা বন্ধ হয়ে গেল বা হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল প্রতিষ্ঠা করলো, এই জায়গা থেকে আমেরিকা কী করলো? এই জায়গা থেকে আমেরিকা করলো তারা হরমুজ প্রণালী এলাকায় ব্লকের সৃষ্টি করলো। সবচেয়ে বড় সংকট হচ্ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ, তিনি যে বলেছেন যে আমেরিকা সেই 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে এখানে যুদ্ধ করে গোলযোগ লাগায়, এক দেশের সাথে আরেক দেশের বিভাজন তৈরি করে, মারামারি সৃষ্টি করে, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে, এইটা করতে দেওয়া উচিত না, এই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এই কথাটা তো সঠিক। আমেরিকা তো এখানে হরমুজ প্রণালী এলাকায় তার মাতবর কি, তার এলাকায় সে করুক, এখানে কেন? এই প্রশ্ন কিন্তু তোলে তারা, ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেকেই বলে। তার মানে হচ্ছে আমেরিকা সারা বিশ্বের যে ঘাঁটিগুলো গড়ে তুলেছে, এই ঘাঁটিগুলো গড়ে তুলে সারা বিশ্বের উপর খবরদারি করে, ছড়ি ঘোরায়। এই যে খবরদারি এবং ছড়ি ঘোরানো, এটা তো ঠিক না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশ স্বাধীন, তার প্রত্যেকটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদা আছে, নিজ জাতির একটা সম্মান আছে। কিন্তু আমেরিকা সেই সমস্ত সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত সব কিছু মাইনাস করে প্রত্যেকটা দেশের উপরে ছড়ি ঘোরায়। এই ছড়ি ঘোরানো আসলে ইরান মেনে নিতে চায়নি, যার কারণে ইরানের সাথে এত বেশি সংঘাত। দেখেন, বিশ্বে কিন্তু রাশিয়ার মতো পরাশক্তি আছে, চীনের মতো পরাশক্তি আছে, কারোর সাথে কিন্তু সেই রকম সরাসরি সংঘাত হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না। ইরানের সাথে কিন্তু কয়েক দফা যুদ্ধ হলো। ইরান যদিও আমেরিকাকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার ঘাঁটিতে কে ক্ষেপণাস্ত্র মেরেছে, কে বিমান হামলা চালিয়েছে, ইরান একমাত্র এই কাজ করেছে, এছাড়া আর কেউ করেনি। অথচ ঘটনাটা এর আগ পর্যন্ত কী ছিল? আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে, বিভিন্ন ঘাঁটির উপরে ক্ষেপণাস্ত্র মেরে বিমান হামলা চালিয়ে অভ্যস্ত। তারা তো বিমান হামলা খেয়ে বা ক্ষেপণাস্ত্র হামলা খেয়ে অভ্যস্ত না, এখন ইরানের কাছে সেটা খাচ্ছে। তো যার কারণে ইরানের উপরে তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। যে করে হোক ইরানকে একেবারে অবদমন করতেই হবে, একদম দমাতেই হবে, এটা হলো টার্গেট। রাশিয়া, চীন কিন্তু ইরানের মতো এতটা অ্যাডামেন্ট না আমেরিকার বিরুদ্ধে। ইরান যতটা সিরিয়াস
একেবারে সরাসরি যুদ্ধ করলে যুদ্ধ করবো সেইভাবে শুরু হয়ে গেছে। কিন্তু রাশিয়া, চীন তাদের সাথে আমেরিকা লাগতেও যায়নি, আবার তাদের সাথে দ্বন্দ্বের মাত্রাটা সেই পরিমাণে না। খেয়াল করুন, এখানে আমেরিকা ইরানকে মনে করেছিল দুর্বল রাষ্ট্র হিসেবে তাকে ট্রিট করে তার উপর হামলা চালিয়েছে, কিন্তু যখন ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে দিয়েছে কোপ, তখন আমেরিকা বুঝেছে এত বিপদ, এখন আমেরিকা এই যুদ্ধ থেকে বের হতে পারছে না, যুদ্ধ চালিয়েও যেতে পারছে না, এখন এই উপায়হীন হয়ে এক এক সময় এক এক কাজ করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যা করতে যাচ্ছে সেটা একটা নেগেটিভ সংকট তৈরি করছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই যে পারস্য উপসাগরীয় এলাকায় আমেরিকা তার জাহাজ মোতায়েন করে রেখেছে, পঞ্চম নৌবহরের ঘাঁটি করে রেখেছে, মিডল ইস্টে এত ঘাঁটি কেন, এত ঘাঁটি কী প্রয়োজন? এই যে রাশিয়া আছে, চীন আছে, তাদের কত জায়গায় ঘাঁটি, এই যে ভারত, এই যে পাকিস্তান, এই যে তুরস্ক, এই যে ইরান বা দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্র, জাপান, কোরিয়া, যাই বলি না কেন, তাদের কোথায় কার কি ঘাঁটি? এত ঘাঁটি কী কারণে লাগে? আমেরিকার এত ঘাঁটি কেন? সে প্রশ্ন আসে না? সে প্রশ্ন আসে, এবং এই প্রশ্ন উঠেছে, বিশ্ববাসী এই ব্যাপারে সচেতন এবং আওয়াজ তুলেছে। এর বিরুদ্ধে ইরান একেবারে সরাসরি রুখে দাঁড়িয়েছে। পার্থক্যটা, সবাই হয়তো টুকটাক কথা বলে, ইরান একেবারে সরাসরি ব্যাটেল ফিল্ডে নেমেছে যে না। কারণ হচ্ছে কি, এর অবশ্যই বড় কারণ আছে, কারণ মধ্যপ্রাচ্যের যতগুলো ঘাঁটি, যত যা কিছু, সমস্ত সব কিছু ইরানকে টার্গেট করে। অতএব ইরানকে নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হচ্ছে। তো এখন এই হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা তার দখলদারিত্ব, তার আধিপত্য কায়েম করতে চায়। ইরান বলছে এই হরমুজ প্রণালী ইরান এবং ওমানের জলসীমায় অবস্থিত, এটা কন্ট্রোল করবে তারা। এই কন্ট্রোল করার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ এই নৌপথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ জাহাজ, সামরিক সরঞ্জাম পরিবহন করে, এইরকম জাহাজ আসা যাওয়া করে, এবং সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের অবস্থান আছে। যদি এই হরমুজ প্রণালী একেবারে আনকন্ট্রোলড থাকে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল যা খুশি তাই করতে পারবে। এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, বিশেষ করে এই দুটো দেশে তাদের অবস্থান আবার শক্ত করবে, এবং ইরানের উপর তারা আবার হামলা চালাবে, নজরদারি চালাবে, গোয়েন্দা বৃত্তি চালাবে, গুপ্তচর বৃত্তি চালাবে, সব কিছু করবে। ইরান এই কাজগুলো করতে দিতে চায় না। শুধু তেলের কন্ট্রোলের ব্যাপারটা তা না, জাহাজ চলাচলের উপর টোটালি কন্ট্রোল আরোপ করতে চায় ইরান, এই কারণে যেখানে টোল তো দিতে হবে, যেহেতু নিজেদের জলসীমা ব্যবহার করে। এই রুটে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ জাহাজ চলাফেরা করে, এইগুলো চলতে দেওয়া যাবে না। এটা হলো ইরানের কথা। এখন এই হরমুজ প্রণালীতে যদি বাধা সৃষ্টি করে, তাহলে কী ধরনের প্রবলেম তৈরি করে তা তো আমরা সারা বিশ্বের মানুষ জানতে পারছি, দেখতে পাচ্ছি। বলা হয় যদিও যে বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল বা গ্যাস এই রুটে পরিবহন করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সারা বিশ্বে কত ভয়াবহ রকমের ক্রাইসিস তৈরি হয়েছে। আমেরিকায় একটা এয়ারলাইন্স তাদের একদম নিজেরা দেউলিয়া হয়ে গেছে, তেলের অভাবে, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বিমান চলাচল এয়ারলাইন্স বন্ধই করে দিয়েছে। বোঝেন পরিস্থিতি কতটা নাজুক। আমেরিকার হাতে তো প্রচুর তেল গ্যাস আছে, তারপরেও এই পরিস্থিতি, কারণ একখানে টান লাগলে তো সারা বিশ্বে টান লাগে, তো নেটওয়ার্কের মতো ব্যাপার। এই যে আজকে এই মুহূর্তে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $110 উপরে নিচে আশেপাশে, আর টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 100-র উপরে, $102-4 ভেতরে। তো এই যে তেলের দাম, এটা তো আকাশচুম্বী ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা কি, তেলের দাম তো উঠলো, এই তেলই তো পাওয়া যাচ্ছে না, কারণ জাহাজ চলাচল অনেকটা বন্ধ। ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করেনি, হরমুজ প্রণালীতে কন্ট্রোল আরোপ করেছে। কীরকম কন্ট্রোল? জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু তাদেরকে টোল দিতে হবে। আর জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে আমেরিকা, ইসরায়েলের। তারপরে তো পরবর্তীতে বলেছে আমেরিকার শুধুমাত্র যুদ্ধ জাহাজ চলাচল করতে পারবে না, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, আর ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই রুটে। এখন এই জায়গা থেকে ইরান যেটুকু কন্ট্রোল আরোপ করেছিল, আমেরিকা সেখানে অবরোধ আরোপ করে বলছে যে ইরানের কোনো জাহাজ যেতে পারবে না। এই কথা বলার কারণে ইরান একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে। তার মানে দাঁড়ালো কি? তার মানে দাঁড়ালো এটা আসলে আমেরিকা তো বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, তারা নিজেদেরকে নেতা মনে করে। তার নেতা হিসেবে এই সংকট সমাধানের জন্য যুদ্ধের পরিবর্তে যুদ্ধ চাপিয়ে দেওয়া উচিত, নাকি একটা মিলমিশ করে আলাপ আলোচনা করে আপোষ সভায় আসা উচিত ছিল? সবচেয়ে বড় কথা হচ্ছে হরমুজ প্রণালীতে ইরান কন্ট্রোল আরোপ করলে আমেরিকা অবরোধ আরোপ করেছে, আর তার আগে তো আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যুদ্ধই চাপিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যত বড় দেশ, যত অর্থনৈতিক দেশ হোক, যত সামরিক শক্তির দেশ হোক, প্রকৃতপক্ষে সে কিন্তু লিডারের মতো, নেতার মতো কাজ করতে পারলো না। এবং এখানে মূলত কাজ করতে, লিডার হিসেবে কাজ করতে না পারার কারণে আজকে সারা বিশ্বের তেল গ্যাসের ভয়াবহ সংকট হলো। শুধু তাই না, ইরান এবং মধ্যপ্রাচ্যে এই বড় রকমের একটা যুদ্ধ হয়ে গেল, এবং এই যুদ্ধ তো এখনও শেষ হয়নি। এই যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে। আমরা প্রত্যাশা করি আসলেই যে যারা দায়িত্বশীল, যারা বড়, যারা লিডার, তাদের লিডারের মতো দায়িত্বশীলের মতো ভূমিকা পালন করা দরকার। আমেরিকা সেই জায়গায় করতে পারছে না, তার করা উচিত বা রিভিশন হওয়া উচিত। এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে আরেকটু বলি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর যাবেন আগামী 14 এবং 15 তারিখে, এই 2 দিন চীন সফর করবেন। এই সফরের আগে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে 2-3 দিনের ভিতরে ইরানের সরকার পরিবর্তন করে দিয়ে হত্যাকাণ্ড যা করা দরকার সমস্ত সব কিছু করে নিজেদের মতো একটা পছন্দের একটা পুতুল সরকার বসিয়ে একদম ইরানকে নিজের কন্ট্রোলে নিয়ে চীনে যেতে চেয়েছিলেন যে দেখো আমি বিশ্বের নাম্বার 1 হিরো, আমি চাইলে মাদুরোকে ধরে আনতে পারি, ইরানকে এই করতে পারি, সেই করতে পারি, ইত্যাদি ইত্যাদি। অতএব আমি যা বলবো সেই অনুযায়ী চুক্তি হবে। কিন্তু বিধিবাম ডোনাল্ড ট্রাম্পের সেই আশা পূরণ হয়নি, বরং 40 দিন যুদ্ধ করেও একেবারে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো একদম নাস্তা ধ্বংস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবং ইসরায়েল যেভাবে প্রত্যাশা করেছিল তাও হয়নি। ইসরায়েল আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকা মূলত এখন পরাজয়ের মুখে।
ডিপ্লোমেসিতেও যুদ্ধেও। যুদ্ধ করে ইরানের বিরুদ্ধে জিততে পারেনি, আবার যুদ্ধ থামাতেও পারছে না, যুদ্ধ বন্ধও করতে পারছে না, যুদ্ধ থেকে চলেও যেতে পারছে না। আবার ইরানের সাথে কোনো চুক্তি তার ইচ্ছা মতো হচ্ছে না। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে এই শর্ত, এই শর্তের ভিত্তিতে যদি আলোচনা করতে আসো তাহলে আসো, নইলে কোনো আলোচনা হবে না, চুক্তি হবে না। তার মানে চুক্তি, ডিপ্লোমেসি, আলোচনা, বৈঠক যাই বলি, আর এই পাশে যুদ্ধ এবং সামরিক তৎপরতা, হরমুজ প্রণালীতে অবরোধ, যত যাই কিছু আছে সমস্ত সব জায়গায় ব্যর্থ। এই অবস্থায় যখন 14 এবং 15 তারিখে ডোনাল্ড ট্রাম্প চীনে যাবেন, তখন দাঁড়াচ্ছে কি? তখন দাঁড়াচ্ছে চীন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত শক্তি হিসেবে ট্রিট করবে। যখন পরাজিত শক্তি হিসেবে ট্রিট করবে, তখন কিন্তু আগে যে ভাবটা নিয়ে যেতে চেয়েছিল চীনে, সেই ভাবটা আর আসবে না। এবং চীন কিন্তু আমেরিকার চাহিদা মতো সব চুক্তি করবে না, এবং চীন সব কিছু শুনবে না। এমনকি বরং পাল্টা আটকে দিতে পারে কথার মার পেছে আমেরিকাকে চীন, যে তোমরা যে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করলে ইরানের জাহাজ চলাচল করতে পারবে না বলে, এই জাহাজ চলাচলের উপর অবরোধ দিয়ে তুমি তো আমার তেল আসা বন্ধ করে দিলে, এটা করলে কেন? তখন ডোনাল্ড ট্রাম্প কী জবাব দেবে? যদি বলে ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল করছে, সেই জন্য আমরা এই কাজ করেছি, তখন তো চীন বলতেই পারে যে তুমি সেই হরমুজ প্রণালীতে গিয়ে যদি ইরানকে হামলা চালাও, ইরান তার পথ বন্ধ করে দেবে না, তোমার জন্য খোলা রাখবে? তখন কী জবাব দেবে? জবাব দিতে পারবে না। সেক্ষেত্রে আসন্ন যে চীন সফর ডোনাল্ড ট্রাম্পের 14 এবং 15 তারিখে, এই সফরেও ডোনাল্ড ট্রাম্প একটা লজ্জার ভিতরে, বিব্রতকর অবস্থার ভিতরে পড়বে। চীনে যদি যায়, আবার এই চীন সফর বাদও করতে পারছে না এখন। আফটার অল আগামী নভেম্বর মাসে আমেরিকায় মিড টার্ম ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে যদি ভালো করতে না পারে, তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যাবে, অর্থাৎ রিপাবলিকানরা হেরে যাবে। তখন ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ এবং আইন ভঙ্গ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করবে। তখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যাবে। অতএব ডোনাল্ড ট্রাম্প আসলে মহা চক্রের ভেতরে পড়ে গেছে, এই চক্র থেকে বের হতে পারছে, যেটাকে চোরাবাদী বলা হয়। এপাশে ইরান যে হুমকি দিয়ে রেখেছে, এখন এই প্রসঙ্গে ছোট্ট একটু আলোচনা করে আজকে ভিডিও শেষ করি। ইরান যে হুমকি দিয়েছে যে যদি আমেরিকার সেনারা হরমুজ প্রণালীতে স্কট দিয়ে জাহাজ নেওয়ার নামে নিজেরা প্রবেশ করে, তাহলে তাদের উপর হামলা চালাবে। তার মানে যুদ্ধ কিন্তু শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে কী হবে? ইরান পরিষ্কার করে বলেছে, ওই সামান্য একটু যুদ্ধকে শেষ করবো, শেষ পর্যন্ত যাবো, তারপরে এই যুদ্ধ থামাবো, এবার কিন্তু যুদ্ধ বিরতি হবে না। তাহলে আমি মনে করি যে হরমুজ প্রণালীতে আমেরিকা যা করতে যাচ্ছে, সমস্ত সব কিছু বুঝে শুনে করা উচিত। ইরানেরও এখানে যথেষ্ট ধৈর্য ধরার ব্যাপার আছে, তাদের যথেষ্ট যৌক্তিকভাবে সমস্ত সব কিছু মোকাবেলা করতে হবে, তা না হলে তারা আন্তর্জাতিক অঙ্গনে ঝামেলায় পড়ে যাবে।